আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবার সর্বোচ্চ খরচ প্রায় ৮ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫,১৪,০০০ টাকা। সৌদি আরবের নতুন সেবা কাঠামোর কারণে ব্যয় কিছুটা বাড়লেও খাবার, কোরবানি ও উন্নত আবাসন সহ বাড়তি সুবিধা যুক্ত হয় প্যাকেজগুলোকে বাস্তবসম্মত বলছে সংগঠনটি। আব্দুর রহিমকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২৭ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব, যেখানে বিশেষ প্যাকেজের মূল্য ৭,৯১,০৬০ টাকা, সাধারণ প্যাকেজে ৫,৯৫,৫৮০ টাকা ও সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,১৩,৫৪৫ টাকা। সংগঠনটির সভাপতি জানান, সৌদি সরকার ডি ক্যাটাগরি সেবা বাতিল করে সি ক্যাটাগরি বাধ্যতামূলক করায় সৌদি অংশের ব্যয় কিছুটা বেড়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনার কারণে ২০২৭ সালে হজে বিমান ভাড়া কমেছে প্রায় ২৫,০০০ টাকা। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। বিমানের ভাড়াটা প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে ২৫,০০০ টাকা আমরা কমাইতে পারছি। এছাড়া এবার প্যাকেজে খাবার, কোরবানি অন্তর্ভুক্ত থাকায় প্রকৃত অর্থে হজ যাত্রীরা বেশি সুবিধা পাবেন বলে জানান সংগঠনটির মহাসচিব। সরকারের সর্বনিম্ন প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী একটি হজ প্যাকেজ করেছি। মক্কা আবাসন হবে কাবার বহিঃচত্বর থেকে ৩ কিলোমিটারের মধ্যে, মদিনা হারাম শরীফ থেকে সর্বোচ্চ ১ কিলোমিটারের মধ্যে, এবং খাবার, কোরবানি এই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে। ১৫ বছরের নিচে কেউ ২০২৭ সালে হজ পালন করতে পারবেন না। এবার ই হজ সিস্টেম ৩ ধাপে পুরো প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন হজ যাত্রীরা। একই সঙ্গে লাইসেন্সধারী হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও দ্রুত গতিতে সমাধানের লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনসের বিটিএমএ নেতাদের সৌজন্য সাক্ষাতে কমিটি গঠিত হয়। বৈঠকে তৈরি পোশাক ও বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, রপ্তানির সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন নেতারা। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধিতে এই খাতের অবদানের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজুর রাসেল, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী সহ সংগঠনের জ্যেষ্ঠ নেতা ও শীর্ষ শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা শেষে ব্রিফিং করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার এলজিইডি একটা বিভাগ আছে, তারা বাস্তবায়ন করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান আছে। তো এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের আবার আলাদা আলাদা রেট শিডিউল আছে। তো সাধারণত প্রকল্প ব্যয় সেই রেট শিডিউল অনুযায়ী তৈরি করা হয়। এই রেট শিডিউলটা আসলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এর আগেই মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় নির্দেশনা দিয়েছিলেন, একটা কমিটি গঠন করেছেন, এবং সেই কমিটি ইতিমধ্যে 2টি বৈঠক করেছে। আগামীকালকেও এই কমিটির বৈঠক আছে, এবং আমরা আশা করছি আগামী খুব অল্প সময়ের মধ্যেই এই রেট শিডিউল যেগুলো আছে সেগুলোকে একটা পর্যালোচনা করে
নতুনভাবে রেট শিডিউল তৈরি করা সম্ভব হবে এবং এর মধ্যে যেমন সাধারণ কতগুলো বিষয় থাকবে, তেমনি বিশেষ বিশেষ কাজের জন্য যে আবার আলাদা রেট শিডিউল যেটা সাধারণের মধ্যে পড়বে না, সেইটা দুইটা জেনারিক এবং বিশেষ এইভাবেই রেট শিডিউলকে তৈরি করা হবে এবং তখন রেট শিডিউল অনুযায়ী আবার সেগুলো পুনর্মূল্যায়ন করা এবং নতুন প্রকল্পগুলোকে সেই অনুযায়ী সাজানো ঠিক করা হবে। তো বর্তমান যে রেট শিডিউল, তার মধ্যে অনেকেই রেট শিডিউল নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটাই পরীক্ষা নিরীক্ষা করার জন্য কমিটি কাজ করছে। আলাদা করে 8টি প্রকল্পের ব্যয় এবং সর্বমোট ব্যয় কত ধরা হয়েছে? আচ্ছা, আমরা এই সংক্রান্ত প্রেস রিলিজ আছে, প্রেস রিলিজ আপনাদেরকে সবগুলো তথ্য আসলে উপস্থিত হয়েছে, তো যে ওই কাগজটা আমার একটু জানা ছিল আপনার এখানে 4টা পুরনো প্রকল্প আছে, এর ভিতরে 3টা প্রকল্প অলরেডি 10 বছর ধরে চলছে। এই প্রকল্পগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী বা মিটিং এ কোনো আলোচনা হয়েছে কিনা? প্রত্যেকটি প্রকল্প নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়েছে। কেন এই দীর্ঘসূত্রিতা এবং এই যে দীর্ঘসূত্রিতার ফলে যে বাড়তি একটা অপচয় ঘটে, সেই সেগুলো নির্ধারিত। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু যৌক্তিকতার জায়গা ছিল, কিন্তু অনেকগুলো ক্ষেত্রেই আসলে যে দীর্ঘসূত্রিতার পেছনে এই যে দীর্ঘদিন ধরে যে চর্চা চলছে এবং দায়িত্বহীনতার জায়গা চলছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে, সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রেও সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। আমরা যেটা সাধারণভাবে তদন্তের রিপোর্টগুলো আসার সাথে সাথেই ইতিমধ্যে আইএমএডি তদন্ত করেও ফেলেছে, এই রিপোর্টটা উপস্থাপিত হবে পরবর্তী একটি সময়। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিকল্পনার প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকির বক্তব্যের অংশ বিশেষ দেখছিলেন। ঢাকার কেরানীগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নেওয়া বীর নিবাস প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতিতে এখনও ঘর বুঝে পাননি 30 মুক্তিযোদ্ধা। ঘর পাইয়ে দিতে অনেকের কাছে থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে প্রতিষ্ঠানটি। জীবনের শেষ সময় এসেও নিজেদের প্রাপ্য অধিকার আদায়ে সরকারি দপ্তরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরতে হচ্ছে মুক্তিযোদ্ধাদের। ঢাকার কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য 2021 সালে ঢাকার কেরানীগঞ্জে বীর নিবাস প্রকল্পের আওতায় 70টি 2 কক্ষের বাড়ি বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে 7টি ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব পেলেও মেসার্স কিংডম বিল্ডার্স প্রভাব খাটিয়ে একাই বাগিয়ে নেয় 35টি বাড়ি নির্মাণের কাজ। এ পর্যন্ত 5টি বাড়ি হস্তান্তর করলেও বাকি 30টি বাড়ির কাজ অর্ধেক করে বেশিরভাগ বিল উঠিয়ে 2023 সালে লাপাত্তা হয়ে যায় প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের অভিযোগ, ঘর পাইয়ে দিতে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। টাকা তো খাই নিয়ে গেছে, সেটা তো দায়ী মুক্তিযোদ্ধারা না, এর জন্য দায়ী কিন্তু মুক্তিযোদ্ধারা। দায়ী হইল একমাত্র অফিস। এখন ঠিকাদার কোথায় আছে, এটা তো অফিস জানে, সেটা তো আর দায়ী আমরা। এখন কিছু হয়নি, আমাদের এই অবস্থা পড়ে গেছি। মুক্তিযোদ্ধারা যারা আছি সবাই হইলাম আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বা মধ্যবিত্তের নিচেরও আছে কিছু। কন্ট্রাক্টর ধরছে টেলিফোনে, এবং টেলিফোনে উনি বলছেন যে আমি এখানে অনেক ঋণী আছি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে, অনেক এর কাছ থেকে 1 লাখ টাকা নিছি, কারো কাছে 2 লাখ টাকা নিছি, তো এই টাকার দায় আমি এখানে দেনা। আর তারপরে আমার একটা সংশয় যে আমি যদি এখানে আসি তাহলে আপনারা আমার রেসপন্সিবিলিটি নিতে পারবেন কিনা আমার জীবনের। অভিযোগ অস্বীকার করে কিংডম বিল্ডার্স দায় চাপাচ্ছে প্রকল্প বাস্তবায়ন অফিসের ওপর। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তো ভাই কোনো টাকা নেয়নি কারো কাছ থেকে, যে অফিসিয়াল কিছু সিস্টেমের কারণে হয় না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম। অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন। 30টি ঘর যেগুলো হস্তান্তর করা হবে সেখানে কতটুকু কাজ হয়েছে এবং কি অবস্থায় আছে ওভারঅল অবজারভেশন নিয়ে আমরা এর পরবর্তীতে ব্যবস্থা নেব। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম আর সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায় ঘর না পেয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিন কাটছে গভীর অনিশ্চয়তায়। দ্রুত এই সমস্যার সমাধান পেতে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ চান তারা। আব্দুল হামিদ, RTV। করোনাকালে আলোচিত মাহমুদ শাহেদ কারামুক্ত হয়েই আবারও লিপ্ত হয়েছেন জালিয়াতি ও প্রতারণায়। শুরু করেছেন আবাসন ও হোটেল ব্যবসার নামে নতুন প্রতারণা। সরকারি প্রকল্পের নামে জালিয়াতি করে আটকে গেছেন প্রশাসনের জালে।
তার সঙ্গে রয়েছেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ। উত্তরার হোটেল প্রকল্প কিংবা পাথর ব্যবসা সবখানেই রয়েছে তাদের প্রতারণার ফাঁদ। বিস্তারিত রনি মজুমদারের রিপোর্টে। করোনায় মানুষকে জীবন মৃত্যুর মুখে ফেলে কারাবাস শেষে মুক্তি পেয়েই নতুন অপরাধে জড়ান রিজেন্ট গ্রুপের মোহাম্মদ শাহেদ। লক্ষ্য এবার আবাসন ও হোটেল ব্যবসায়। সম্প্রতি উত্তরায় দিয়াবাড়িতে রয়্যাল গ্লোরি নামে একটি হোটেলের শেয়ার বিক্রি নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে শাহেদ ও তার সহযোগী মাসুদ পারভেজের বিরুদ্ধে। বিপদেই পড়ে গেছি। উনি কমিট করেছিল জুলাই মাসের ফার্স্ট উইকে, মানে এই মাসের ফার্স্ট উইকে তাকে আমার ইনভেস্টমেন্টটা ফেরত দেবে। কথার কোনো সত্যি পাচ্ছি না। অন্যের ভবন ভাড়া নিয়ে তাতে সাইনবোর্ড লাগিয়ে আকৃষ্ট করা হতো ক্রেতাদের। এমন খবরে আরটিভির অনুসন্ধানী দল পৌঁছতেই ঘটে নাটকীয়তা। রাতারাতি সরিয়ে ফেলে ভবনের সাইনবোর্ড। শুধু হোটেলের শেয়ার বিক্রি নয়, পাথর ব্যবসার নামেও শাহেদ মাসুদরা বাগিয়ে নিয়েছেন কোটি টাকার পণ্য। এমডি যে মাসুদ পারভেজ আমাদের ওয়ার্ক অর্ডার দিচ্ছে 3 দিনের ক্রেডিট, আজকে মনে করেন যে 1 বছর প্লাস হয়ে গেল, টাকা দেয় না। চেকগুলো দিয়া মামলা করার প্রস্তুতি নিয়েছিলাম। নিজস্ব কর্মচারীদের প্রতিও ছিল তাদের অমানবিক আচরণ। উনি দেখা গেছে একটা মিটিং ডেকে সবাইকে বলতো আজকেই সবাইকে 1000 টাকা করে শেয়ার কিনতে হবে, 2000 টাকা শেয়ার কিনতে হবে, এরকম অফিসের সবাইকে জোর জবরদস্তি করে উনি টাকাগুলো নিত। এই হোটেলটা উনি ভাড়া নেয়, এই ভাড়া জায়গাটার উপরে উনি শেয়ার বিক্রি করে। প্রায় 30-40 লাখ টাকার মতো শেয়ার বিক্রি হয়। ভুয়া সার্টিফিকেট তাদেরকে দেয়া হয়, যে সার্টিফিকেটের আসলেও কোনো ভ্যালিডিটি নেই। বিভিন্ন আইটির লোক আছে, তারা হচ্ছে এই লাইসেন্সগুলো অনলাইনে করে সেখানে ইরেজ করে আপনার নামগুলোকে, অ্যাড্রেসগুলো বসায় দেওয়া হয়। পূর্বাচল এবং উত্তরার সাইডে বিভিন্ন ফাঁকা যে জমিগুলো আছে সেখানে মালিকদের সাথে কিছু অর্থ লেনদেনের বিনিময়ে ওখানে সাইনবোর্ড লাগিয়ে তারা ওখান থেকে অর্থ আদায় করছে। তাদের কাগজপত্রে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সাইন ইউজ করে, তারা এক জায়গায় এক সাইন ইউজ করেন। গিয়াসউদ্দিন আল মামুন, তার নামও তারা ব্যবহার করে এবং মানুষকে এই নামগুলো ব্যবহার করে ভয়ভীতি দেখে তারা অর্থ আদায় করে মানুষের কাছ থেকে। এসব বিষয়ে বক্তব্য জানতে গেলে আরটিভির ক্যামেরা দেখে পালিয়ে যান ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ। পরে মুঠোফোনে অস্বীকার করেন সব অভিযোগ। এখন 11টা মামলার মতন আছে। কিছু ওই যে জমি শেয়ার টিয়ার বিক্রি করা হয়েছে? না তো, না 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 না, রূপগঞ্জে কোনো শেয়ার বা কিছু এই মুহূর্তে নাই। আগে যখন ছিল আমরা যারা কোম্পানি ছিল ডিরেক্টর, আমরাই নিয়েছিলাম আর কি। বারবার এমন অপরাধের পুনরাবৃত্তি বন্ধের কঠোর আইনি ব্যবস্থার তাগিদ আইনজ্ঞদের। মোহাম্মদ শাহেদের মতো যারা হ্যাবিচুয়াল অফেন্ডার আছেন তারা সুযোগ পেলেই প্রতারণা, চেক জালিয়াতি সহ অন্যান্য অপকর্মগুলি করে যাচ্ছেন। গত 20 জুলাই মিরপুর ইসিবি চত্বর এলাকা থেকে 2 কোটি টাকার চেক ডিজোনার মামলায় আবার গ্রেপ্তার হন মোহাম্মদ শাহেদ। রনি মজুমদার, আরটিভি, ঢাকা। ক্যালেন্ডারের পাতায় সময় এগিয়েছে, কিন্তু কিছু পরিবারের কাছে সময় যেন থমকে আছে 2024 সালের সেই রক্তাক্ত জুলাইয়ে। প্রতিটি সকাল শুরু হয় এক বুক শূন্যতা নিয়ে, প্রতিটি রাত শেষ হয় ফিরে না আসা প্রিয়জনের স্মৃতিতে। সন্তান আবারও একদিন দরজায় এসে কড়া নাড়বে, এমন বিশ্বাস নিয়ে অপেক্ষায় থাকা এক মায়ের গল্প জানাচ্ছেন অভি আরিফ। আজকে আমার ছেলের বন্ধুরা জীবিত, আমার ছেলে নেই। বাবাকে ডাক দিত, তোর কেউ ডাকে না। 19 বছরের তরুণ আলামিন ইসলাম শুভ রায়ের বাজারের এক দরিদ্র পরিবারের সন্তান। ফুটপাতে মেরামত করতেন রিক্সা, সাইকেল। সংসারের অভাব গোছানোর সেই স্বপ্ন থেমে যায় 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আমি আমার ছেলেকে বললাম, বাবা মিছিল লাগতেছে, চলো ভাত খাইবা। ছাত্ররা লাঠি ভাঙতে পারতেছে না, দিল অনেকটি লাঠি ভেঙে দিল। ছাত্রদের সাথে গিয়া ও দাঁড়াইছে, দেখলাম একটা হেলিকপ্টার মাথার উপরে 2-3টা ঘূর্ণা দিছে। একটা ঘূর্ণা দিয়ে একটা ছেলে পইরা গেল পইরা গেল পর আমি ওই পারের থেকেই বলতেছি, আল্লাহ কার মার ছেলে জানি পইরা গেছে, তোমরা একটু ধরো। তার সামনে গিয়ে দেখি আমার ছেলে, দেখি খুব রক্ত বাইরিতেছে। জরাজীর্ণ ঘরের প্রতিটি কোণে যেন এখনো ছড়িয়ে আছে শুভর উপস্থিতি। আলমারিতে যত্ন করে রেখে দেওয়া জামা কাপড়, পুরনো কিছু জিনিস আর দেওয়ালে টানানো ছবি, এসবই এখন বাবা মায়ের কাছে সন্তানের শেষ স্মৃতি। কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন মা রেনু বেগম ও বাবা শামীম। আমি যখন ওর বয়সী কারোর সাথে কথা বলি তখনকাই ওর কথাটা বেশি মনে পড়ে, কষ্ট লাগে যে আজকে আমার ছেলের বন্ধুরা জীবিত,
আমার ছেলে নেই, শুধু আমার ছেলে না, যারা 24শে জুলাইতে শহীদ হয়েছে তাদের সবার বিচারটা যাতে সরকার দ্রুত করে। খুব খারাপ লাগে, আগে দেখলে বাবাকে ডাক দিত, হত্যার কেউ ডাকে না, যেটুকু পারতো কাম কাজ করে দিতাই না, তাই কাম করি। মনে পড়ে তখনই খারাপ লাগে অনেক। এদিকে মাঝে মধ্যে জামা কাপড় ধরে কান্দি। শুভ শুধু একটি নাম নয়, জুলাইয়ের সেই সহিংসতায় হারিয়ে যাওয়া অসংখ্য তরুণের প্রতীক, যাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেছে বহু পরিবারের স্বপ্ন, নিভে গেছে অনেক মায়ের চোখের আলো। অপরাধ বিশ্লেষকরা বলছেন, এমন প্রাণহানির প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, সত্য উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন। এই ভয় থেকে সে নিজের ক্ষমতা বা গদিকে সুরক্ষিত রাখার জন্যই যা যা করা দরকার বা যে অগণতান্ত্রিক কৌশলগুলো অবলম্বন করা দরকার সেগুলোই সে করেছে। সামনের দিনগুলোতে যে বা যারাই ক্ষমতায় আসবেন নির্বাচনের মধ্য দিয়ে, কোনো অনির্বাচিত প্রেক্ষাপট যাতে তৈরি না হয়। রেনু বেগমের কাছে সময় এখনো থেমে আছে সেই জুলাইয়ে। শুভ আর ফিরবে না এই সত্য মেনে নিয়েই প্রতিনিয়ত অপেক্ষার প্রহর গুনছেন এই মা। স্মৃতিতে অম্লান 24শে জুলাই। 24-এর সেই সহিংসতার ঘটনাগুলো এখনও এই পরিবারগুলোর কাছে এক অপূরণীয় ক্ষতির নাম। নিহতদের পরিবার চায় ন্যায় বিচার, আর আহতরা চায় সঠিক পুনর্বাসন এবং যথাযথ স্বীকৃতি। ইতিহাসের এই কালো দিন যেন আর ফিরে না আসে, এমনটা প্রত্যাশা সকলের। অভি আরিফ, আর টিভি, ঢাকা। এবার ভারত প্রসঙ্গ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে দিল্লিতে আরও জোরালো অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি। বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের কয়েকটি শহরেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামিউল শিহবার রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে ভারতে চলমান ছাত্র আন্দোলনে এখন উত্তপ্ত দিল্লির পরিস্থিতি। বুধবার সকাল থেকেই আবার যন্তর মন্তরে জমায়েত হতে শুরু করেন ককরোচ জনতা পার্টি ও বিভিন্ন ছাত্র সংগঠনের সমর্থকরা। সরকার দাবি না মানলে আন্দোলনের পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি তাদের। এদিকে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের ঘটনায় রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। আন্দোলনে একে একে যোগ দিচ্ছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। বুধবার সংসদ ভবন চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। আটক থেকে মুক্ত হওয়ার পর সরকারের কাছে 5 দফা দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ঘটনা সংসদে আলোচনা। তৃণমূল কংগ্রেসও আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে সংসদে বিষয়টি উত্থাপনের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটকের পর রাতেই বিভিন্ন রাজ্যে বিক্ষোভে নামে কংগ্রেস কর্মীরা। যন্তরে মন্তরে সিজেপির পাশে দাঁড়ান মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও শিবসেনা নেতারা। মঙ্গলবার দিবাগত রাতেও দিল্লি জুড়ে কয়েক দফা বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্য গুরুতর আহত হন। বিক্ষোভে তরবারি ও পাথর হাতে ঢুকে পুলিশের ওপর চড়াও হয় খালিস্তানপন্থীরা। চলমান আন্দোলনকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন সোনাম ওয়াংচুক। তবে তার সঙ্গে দেখা করে সরকারের পক্ষ থেকে সংসদে এ বিষয়ে আলোচনার বার্তা দিয়েছেন 2 কেন্দ্রীয় মন্ত্রী। সামিউল শিহাব, আরটিভি। 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিচ্ছেন পুলিশ কনস্টেবল মইনুল ইসলাম। এর আগে একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের কালীন 18 ও 20 জুলাই যাত্রাবাড়িতে 17 জনকে হত্যার ঘটনায় নতুন একটি মামলা দায়ের করে প্রসিকিউশন। আসামি করা হয়েছে পুলিশের সাবেক ওসি আব্দুল হাসান সহ 4 জনকে। এই মামলার পরবর্তী শুনানি 8 আগস্ট। এদিকে সাক্ষী অনুপস্থিত থাকায় হয়নি ট্রাইব্যুনাল 1-এর বিচারিক কার্যক্রম।
ন্যায় বিচারের স্বার্থে সার্বিক পরিস্থিতি সচক্ষে অবলোকন করতে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক। এই পরিদর্শক দলে আসামিপক্ষের আইনজীবীরাও থাকবেন বলে জানিয়েছেন ডিজিএফআইয়ের জেআইসিতে গুম নির্যাতন মামলায় আসামি সেনা কর্মকর্তাদের আইনজীবী আজিজুর রহমান দুলু। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর কাছে মৌখিকভাবে আবেদন করে অনুমতি পেয়েছেন বলে জানান তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, প্রচলিত আইন এবং ট্রাইব্যুনালের বিধিমালা অনুযায়ী প্রয়োজন হলে বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করতে পারবেন। আর সাক্ষীর সত্যতা যাচাই বিচারকরা এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান আসামি পক্ষের আইনজীবীরাও। চলমান আছে ৫ম নম্বর সাক্ষ্যের জেরার জন্য আজকে নির্ধারিত ছিল। প্রসিকিউশনের তথ্য মতে তারা আজকে সময়ের আবেদন করেছেন যে সাক্ষী অসুস্থ, সেই হেতু আসলে এটা বলা যাবে না যে কবে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ তারিখ নির্ধারণ করবেন ডিজিএফের বন্দিশালা পরিদর্শনের জন্য। রাজধানীর কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল পরিকল্পনাকারী প্রতিবেশী গৃহবধূ সহ ৪ জনকে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লালবাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। বলেন, গত 18 জুলাই কামরাঙ্গীরচরের মাহাদিনগরে বাসা ভাড়ার অজুহাতে ফ্ল্যাটে ঢোকে ডাকাত দল। বাসায় 3 নারীকে মারধর ও জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে তারা। গ্রেফতারের পর আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয় 2,20,000 টাকা ও লুণ্ঠিত স্বর্ণালংকার। পুলিশ জানায়, নিয়মিত যাতায়াতের সুবাদে বাসায় বিপুল টাকা থাকার খবর পেয়ে জেসমিন নামের এক নারী ডাকাতদের সুযোগ করে দেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান আরম্ভ করেন। তারই প্রেক্ষিতে গত রাত আনুমানিক 12:10 এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত মোহাম্মদ সজীব আলমকে কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ইউরোপ সহ বিশ্বের 7টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় শ্রম চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শ্রমবাজার হিসেবে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এইসব চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বৈধভাবে পাঠানোর সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি ইউরোপ ও অন্যান্য অঞ্চলে নতুন বাজার সৃষ্টি হলে বৈদেশিক কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে কর্মীদের অধিকার ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেও দ্বিপক্ষীয় চুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলার খবর। কুমিল্লা অঞ্চলকে 10 উইকেটে হারিয়ে নতুন করে স্পোর্টসের সেমিফাইনালে রংপুর অঞ্চল। মিরপুরে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে মাত্র 56 রানে গুটিয়ে যায় কুমিল্লা। রংপুরের শাহিন ইসলাম মাত্র 2 রানে 2 উইকেট নেন। এছাড়া ফারহান কবির, ফারহান সাদিক ও নীরব 2টি করে উইকেট শিকার করেন। কুমিল্লার হয়ে সর্বোচ্চ 15 রান করেন আবরার জসিম। জবাবে বিনা উইকেটে মাত্র 8 ওভারে 3 বলে 59 রান তুলে জয় নিশ্চিত করে রংপুর বয়েজ। দলের অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব 27 বলে 37 ও ইসলাম বিন ইমতিয়াজ 18 রানে অপরাজিত থাকেন। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে 13 সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওসমান খালজার জায়গায় ওপেনিংয়ে আস্থা রাখা হয়েছে অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারল্ডের ওপর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 13 থেকে 17 আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 22 থেকে 26 আগস্ট ম্যাকওয়ে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।